পূর্ণিমায় বিলীন চন্দ্র, লেখিকা সাদিয়া আক্তার। দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব ৪৬। রাত কয়টা বলতে পারবে না, ধরণী গভীর নিদ্রা শায়িত, লিমন রূপসাও গভীর ঘুম। ঠিক তখনই কানের কাছে ঝনঝনিয়ে লিমনের ফোন বেজে উঠল। ঘুমের ঘোরে রূপসা ভ্রু কুঁচকে নেয়। লিমন তলিঘড়ি করে ফোন সাইলেন্ট করে উঠে রূপসার দিকে তাকায়। মেয়েটা মাত্রই ঘুমিয়েছে। প্রেগন্যান্সির ৫ মাস শেষ হয়ে ৬ মাসে পড়েছে। ওই বাড়িতে সবাই তাকে নেয়ার জন্য কয়েকবার জোর করেছে, তবে লিমন রিতে দেয়নি। আবার ফোন বাজলে লিমন ফোন রিসিভ করতে করতে বারান্দায় যায়। তড়াক করে চোখ মেলে তাকায় রূপসা। ইদানিং লিমনের ফোন কলে সময়টা বেশি হয়ে গেছে। রাতে কার সাথে জানি কথা বলে। কাল রাতে অনেক রাত পর্যন্ত কথা বলেছে। ঘড়ির দিকে তাকায় রূপসা। রাত ২টা বেজে ২৫ মিনিট। দীর্ঘশ্বাস ছাড়ল। ইদানিং তাদের সম্পর্কে শীতলতা যাচ্ছে। কাইফির ব্যাপারটা যেমন তেমন, মুক্তির ব্যাপারটা নিয়ে বেশ গম্ভীর সবাই। রূপসার চাচি শাশুড়ি তাকে শুনিয়ে শুনে অনেক কথাই বলে। মাঝে মধ্যে জবাব দিতে গেলে লিমন বাধা দেয়। সেই বাধা লিমনের প্রতি অজানা রাগ হানা দেয়। একবার তো ইহানের কষ্ট দেখে লিমনের তোপের মুখেও পড়তে হয়েছিল তাকে, তবে নীরবে সব সয়ে নিয়েছে। প্রেগন্যান্সির পর থেকেই এই ঝামেলা আরও বাড়ল। রূপসা মুড সুইংয়ের জন্য খিটখিটে মেজাজে থাকতে থাকল। আবার চাচি শাশুড়ি কটু কথা, তার সাথে জবাব দিতে না পারায় সব রাগ উগড়ে দিত লিমনের ওপর। লিমনও মাঝে মধ্যে ২-১টা জবাব দিতে গেলে বেঁধে যায় ঝগড়া। পরে অবশ্য ঠান্ডা হয়ে লিমনই সরি বলত। আজ ঘুমানোর আগেও লিমনের সাথে কথা কাটাকাটি হয়েছে, কারণ ইহান রাত ১০টা পার হয়ে গেল, বাড়ি ফেরেনি। ইহানের মা ফাতেমা আক্তারের ভাষ্যমতে রূপসার ভুনের জন্যই এমন পরিস্থিতি। সেই কথা জবাব দিতে গিয়ে লিমন ঝাড়ি খেকে হয়েছে। লিমন চুট করে পাশে এসে শুইলে রূপসা নির্লিপ্ত কণ্ঠে বলল, ৬ মাসে পড়ে গেছে। সারাদিন খালি বাড়িতে ভালো লাগে না। কাল আমি ওই বাড়িতে যাব। বাবুটা হলেই একেবারে আসব। রূপসার কথায় ভয় পায় লিমন। আতঙ্ক চোখে তার দিকে তাকায়। রূপসার নির্লিপ্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। উঠলে কেন? তুমি হয়তো ভুলে গেছ। আমার ঘুম পাতলা। তুমি সরার সাথে সাথেই আমার ঘুম ভেঙে গেছে। লিমন ঠোঁট কামড়ে কিছু ভাবল, অবশেষে সম্মতি জানিয়ে বলল, যা যা লাগে গুছিয়ে রেডি থেকিও। অফিস যাওয়ার সময় নামিয়ে দিয়ে আসব। রূপসা মাথা নেড়ে পাশে ফিরে শুয়ে যেতেও পারল না। ফের সোজা হয়ে শুল। লিমন চোরা চোখে রূপসার দিকে চেয়ে। তার মনে অনুশোচনা, আজ মেয়েটাকে কি জোরে ধমক দিয়েছে। সেও বা কি করবে? বাবা মা মারা যাওয়ার পর চাচা চাচি তাকে মানুষ করেছে। যদিও তার বাবা যে সম্পত্তি আছে তা দিয়ে অনায়াসে লিমনের হয়ে যেত, তবে ওই যে নিঃসঙ্গতা যেটি থেকে তাকে দূরে রেখেছে চাচা চাচি। ইহান তার ভাই কম, বন্ধু বেশি। ৩ মাসের বড় সেই থেকেই স্নেহ করত ইহানকে। মুক্তির রিজেকশনের পর ইহানের ভেঙে পড়া চাচা চাচি সহ তাকেও বিক্ষিপ্ত করেছে। তাই তো মাঝে মধ্যে না চাইতে রূপসার সাথে ঝামেলা বাঁধে। ফের মেসেজ আসলে লিমনের ভ্যান ভাঙে। সে রিপ্লাই দিয়ে চোখ বন্ধ করে। ইলেহ কালা। গভীর রাত। বারান্দায় রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পুনম। আজ অজানা কারণেই মনটা উচাটন অনুভব করছে পুনম বুঝতে পারছে না অনুভূতিটা ভালো নাকি খারাপ। ঘরে গেল পুনম। হাতে ৩ বছর পুরনো একটা চিঠি। চন্দ্র যাওয়ার আগের চিঠিটা। যাওয়ার দিন পুনম তার সাথে দেখা করেনি, কারণ সে চন্দ্র যাওয়াটা দেখতে পারবে না, অথবা বাবার কথা উপেক্ষা করে হলেও চন্দ্রকে যেতে দিবে না, সে ভেঙে পড়বে। আর পুনম জানে পুনমকে ভেঙে পড়তে দেখে চন্দ্রও যেতে পারত না। এই দেখা না করায় বাবুর কি রাগ। চিঠির ভাঁজ খুলে হাত বুলায় পুনম। বিড়বিড় করে বলে, শের এ আলী সাহিব, এত রাগ কেন? আপনার নামের মতো গর্জন তর্জন করে আত্মা কাঁপিয়ে দেন। গুটি গুটি অক্ষরে চোখ বুলায় পুনম। এই বিবি জোহরা, এই দেখা দিলে না তো। আমাকে জ্বালাতে তোমার ভালো লাগে। মনে রেখো, আমিও চন্দ্র উর্ফ জোহরার শের এ আলী শত জ্বালা তাকে ফেরত দিব। আর হ্যাঁ, আমার লক্ষ্মী বিবির মতো আমার বিবিটার খেয়াল রেখো। আমার বিবি জোহরা। চিঠিটা বুকে চেপে ধরে পুনম। ঠোঁট কামড়ে কেঁদে উঠল। এই ৩ বছরে পুনমের গভীর রাতে দুঃখের সঙ্গী হচ্ছে এই চিঠি। এমন কোনো রাত নেই যা রাতে এই চিঠি না জড়িয়ে ঘুমিয়েছে পুনম। কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে গেল পুনম টেরও পেল না। ঠিক তখনই দরজার ওপাশ থেকে সরে গেল ছায়ামূর্তি। ধীর পায়ে হেঁটে নিজের ঘরে ঢুকে শুতেই রেশমা বেগম জড়ানো কণ্ঠে বলল, এতই যখন তোমরা মেয়ে কোষে দুঃখী, ছেলেটাকে দেশে আসতে বলতে পারো তো। এদিকে তুমি, ওদিকে পারভেজ ভাই। বাবা হিসেবে আমি আমার কর্তব্য পালন করেছি রেশমা। চন্দ্র ছিল বাজেভাবে ড্রাগ অ্যাডিক্টেড, সেই সাথে জীবন মরণের ব্যবসায় সামিল। তাকে সেই পথ থেকে ফিরাতে এর থেকে ভালো উপায় জানা ছিল না আমার। আমার বোনটার একটা মাত্র ছেলে, মামুর দায়িত্ব পালন করেছি মাত্র। এখন মেয়ের পাশাপাশি কে কষ্ট পায়, আমি নাকি তুমি? সিলিংয়ের থেকে নজর সরিয়ে রেশমা বেগমের দিকে তাকিয়ে বললেন, কিছু বছরের কষ্টে যদি সারা জীবন ভালো থাকা যায়, মেয়ের জীবনে সুখের বীজ কেনা যায়,
তবে সেই বীজ কেনার জন্য আমি আনিস সারা জীবন মেয়ের দুঃখে দুঃখান্বিত হতে রাজি। রেশমা বেগম চুপ থাকে, কিছু বলার নেই তার। বাবা মা হিসেবে প্রত্যেকটা মানুষের কাম্য সন্তানের সুখ। সেখানে যদি মেয়ের বাবা হয় তাহলে তো আরও সচেতনতা, মেয়ের ভালো জীবনসঙ্গী। সব বাবা মাই চায় একজন সুযোগ্য পাত্রের হাতে তাদের কন্যা তুলে দিতে। আজান কানে যেতেই ধ্যান ভাঙে কাইফির। এতক্ষণ বারান্দায় ঘুমিয়ে থাকা ঘুমন্ত পুনমের দিকে তাকিয়েছিল দিন দুনিয়া ভুলে। প্রতিদিন রাত 12টার পর তার রুটিন পুনমকে এক নজর দেখা। সারাদিন গাধার খাটুনির পর ওই স্নিগ্ধ মুখখানি তার শান্তি দেয়। প্রতিদিন পুনম ঘরে ঢোকার সাথে সাথে কাইফিও নিজের মতো চলে যায়। তবে আজ পুনম বারান্দায় ঘুমিয়ে গেছে। আজ ভাগ্য তার সুপ্রসন্ন হয়েছে। আজ ঘুমন্ত প্রেয়সীকে দেখার সুযোগ করে দিয়েছে তাকে আল্লাহ। আজান আরেকটা মসজিদে আজান শুরু হতেই ধ্যান ভাঙে কাইফির। সেই একবার ঘুমন্ত পুনমের দিকে তাকিয়ে চলে গেল নিজ গন্তব্যস্থলে। আজান কানে যেতে ঘুম ঘুম চোখে অজু করতে ঢুকল। নামাজ শেষ করেই বিছানায় গড়িয়ে পড়ল। সকাল 7টা। রূপসাকে ডাকছে লিমন। রূপ, ও রূপসী, উঠো। পিট পিট করে তাকায় রূপসা। তা দেখে কপালের দীর্ঘ চুম্বন করে লিমন। কিছু বলে না রূপসা। লিমন বলল, উঠে ফ্রেশ হয়ে আসো, ব্রেকফাস্ট করেই বের হব। রূপসা তাকায় লিমনের দিকে। লোকটা ফিটফাট রেডি, হাতে ডায়ালের ঘড়ি। গরমের কারণে টি শার্ট পরেছে। টি শার্টের উপরেই ব্লেজার পরবে। পরিমাটি চুল, সব মিলিয়ে ভালোই লাগছে। রূপসা থম মেরে কয়েক সেকেন্ড বসে থেকে আস্তে ধীরে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। লিমন সাহায্য করে। ওয়াশরুম থেকে বের হলে দেখে কাজের মেয়ে ঘর ঝাড়ু দিচ্ছে। রূপসা সেদিকে তীক্ষ্ণ চোখে চেয়ে তাকে বলল, কাল থেকে তোমার কাজে আসা লাগবে না জাকিয়া। কেন মামি, আমি কোনো ভুল করছি? আমারে কাজ থাইকা বার করেন না, ভুল করলে মাফ করেন। উহু, আমি বাপের বাড়ি যাব বাবু হইতে, তাই তুমি আমার না আসা পর্যন্ত থাকবে না, আমি আসলে আবার এসো। মাথা নাড়ে জাকিয়া। জাকিয়া কোলে যেতেই কাবার্ড খুলে রূপসা যথেষ্ট সচেতন। সে স্বামী নিয়ে মায়ের পরকীয়া তাকে অনেক কিছু শিখিয়েছে। সে দেখেছে কিভাবে লোকটা নিজের স্ত্রীর অন্তঃসত্ত্বা থাকাকালীন লোকটা তার মায়ের সাথে পরকীয়ায় জড়ায়। সেই স্কোপ রাখবে না সে। বাপের বাড়ি যাবে, স্বামী সহ যাবে। এখানে তার শ্বশুর শাশুড়ি নেই যে তার স্বামীর খেয়াল রাখবে। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব 47। লিমনের গাড়িটা প্রবেশ করে আলী ভবনের মূল ফটকের ভিতরে। গাড়ি থামিয়ে রূপসাকে নামায়। আস্তে আস্তে হাত ধরে রূপসাকে নিয়ে ভিতরে প্রবেশ করে। লিমন রূপসাকে দেখে সবাই বেশ খুশি হয়। সিতারা এসে মেয়েকে আগলে নেয়। পারভেজ সাহেব মেয়ের জামাইয়ের সাথে আলাপ সারে। ব্রেকফাস্ট করার জন্য সাধে, কিন্তু লিমন নাকচ করে দেয়। তার কাজের বাহানা দিয়ে উঠতে নিলে রূপসা শান্ত স্বরে বলল, ছুটির এখানে এসে পড়বেন, বাড়ির সকল কিছু আমি তালা দিয়ে চাবি নিয়ে এসেছি, ওইখানে আর যাওয়া লাগবে না। লিমন একবার রূপসার দিকে তাকায়, ফের মাথা নাড়ে যে সে এসে পড়বে। এর মধ্যেই কামরুল সাহেব ও মিরাজ সাহেব লোকজনসহ হাত ভর্তি বাজার নিয়ে হাজির। দায়, চাঁদ, রান্না শুরু করো তো। কাল বৃষ্টি দারুণ, আজ ঠান্ডা আছে। হাঁস এনেছি, ঝালঝাল করে হাঁস রেঁধো তো। বেশ বিরক্ত হয় চাঁদনি বেগম। বিরক্ত স্বরে বলল, মেয়েটা সবে এসেছে, ও কি সময় না দিয়ে এখন আপনার রান্নার জোগাড় জনতে লাগা লাগবে? পারব না। পারবে গো ঘরনি, পারবে নে, নেও শুরু করো। আর আজ মেয়েকে তার বাবারা সময় দিবে। ফের রূপসার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কিরে মা, বাবাদের সঙ্গ চলবে না? খিলখিল করে হাসে রূপসা, খুব চলবে। ভ্রু নাচায় কামরুল সাহেব। চাঁদনি বেগম জায়েদের দিয়ে চলে যায় রান্নাঘরে। মুক্তি, রিমি, ঝিনুক, পুনম কই? মুক্তি স্কুলে আজ খাতা দেখাবে, তাই তাড়াতাড়ি গেছে। আর ঝিনুক, রিমি, পুনম গিয়েছে ভার্সিটি। মিরাজ সাহেবের কথা শুনে রূপসা মাথা নাড়ে। আরও অনেক কথা বলতে থাকে হাসি মুখে। লিমন তাকিয়ে থাকে ওই হাসি মুখের দিকে। তাকিয়ে আছে ভালো, ভালো লাগছে তার ওই হাসি মুখের দিকে তাকিয়ে। পারভেজ সাহেব মেয়ে জামাইয়ের দিকে তাকায়। বুঝে জামাই এখন মেয়ের সাথে কথা বলতে চায়, তাই সে ভাইদের ইশারা করে বলল, ভাইজান, মিরাজ, একটু আয় তো, কথা আছে। 3 ভাই ইশারা বুঝে যায়। পারভেজ সাহেবের সাথে চলে যায়। তাদের যাওয়া দেখে লিমন হাসে।
একটা শ্বশুরবাড়ি পেয়েছে ভাগ্যগুণে। লিমন উঠে রূপসার কপালে চুম্বন করে আদরে স্বরে বলল, সাবধানে থাকবে, আমি 2টার দিকে এসে পড়ব। রূপসা মাথা নাড়ে, চেহারাখানা গম্ভীর। দীর্ঘ শ্বাস ছাড়ে লিমন, রূপসার মাথায় আদরে হাত বুলিয়ে চলে যায়। লিমন চলে যেতেই 3 ভাই এসে হাজির, মেয়েকে নিয়ে বাগানে চলে যায়। সেখানে চায়ের সাথে বাপ মেয়ের আড্ডা চলে। জাবিতে নির্বাচন, তাই জাবি আজ নতুন আমেজে আছে। সকলে সেই জন্য ভীষণ ব্যস্ত। কেউ প্রচারে ব্যস্ত, তো কেউ কাকে ভোট দিবে সেই আলোচনায় ব্যস্ত। পূর্ণম মাথা নিচু করে বসে আছে ক্লাসে, এখনো টিচার আসেনি। মিশু, আজ না আসলেই পারতাম। এই নির্বাচন, রাজনীতি ভালো লাগে না। আরে আমরা কি রাজনীতি করছি নাকি? তবে ভার্সিটির ছাত্রছাত্রী হিসেবে ভোট দেয়া আমাদের ছাত্রগত অধিকার। মিশুর কথা শুনে মুখ বাঁকায় রিমি। রিমির মুখ বাঁকানো দেখে মিশু বলল, মুখ বাঁকাস না তো, চুম্মাইতে মন চায়। রিমি হাতে থাকা মামপানির বোতলটা ছুঁড়ে মারে। বাকিরা হাঁ হাঁ করে হেসে ওঠে। মিহি হাসতে হাসতে বলল, চন্দ্রভাই নাই তাই তো এমন সাহস করছিস? চন্দ্রভাই থাকলে তার বোনরে চুমু খেতে ঠোঁট কেটে চুইংগাম লাগিয়ে দিত। মিহির কথায় কলারটা ঠেলা দিয়ে গালে হাত রেখে রিমির দিকে তাকিয়ে বলল, প্যার কি এত ডারনা ক্যা? আর ভাইরা জন্মই নেয় বোনদের প্রেমিকের ভিলেইন হওয়ার জন্য। মিশুর মাথায় চাটি মারে পূর্ণম। আমার স্বামী ভিলেইন না, বুঝেছিস? হো হো, স্বামী ভক্ত পূর্ণিমা। মিশুর কথায় লজ্জা পেল পূর্ণম। বাকিরা হেসে উঠল। এর মধ্যেই ঝিনুকের তলব পড়ল। রিশান ডেকেছে কৃষ্ণচূড়া গাছের নিচে। সে চলে গেলে রিমিকেও বগল দাবা করে নিয়ে চলে গেল মিশু। থেকে গেল মিহি আর পূর্ণম। মিহি মিশু আর রিমির যাওয়ার দিকে তাকিয়ে আছে, চোখে বেদনা, বিষাদ। মিহি পূর্ণমের দিকে তাকায়। পূর্ণম চোখের ইশারায় জিজ্ঞাসা করে, সব ঠিক? মিহি মাথা নাড়ে, সব ঠিক। কিন্তু আদতে সব ঠিক কিনা জানে না সে। কিছুই ঠিক নেই। প্রণয় পুরুষের চোখে আরেকজনের জন্য মুগ্ধতা দেখা 4টিখানি কথা না। না, মিহি হিংসে করে না, তবুও বেহায়া মনটা মাঝে মাঝে হিংসত্বক হয়ে যায়। মিহি, তুই বস তো, আমি একটু আসছি। মাথা নাড়ে মিহি, চোখ উদাসীন। পুনম চলে যা করিডোর পেরিয়ে। শেষ প্রান্তে এসে লেডিজ ওয়াশরুমের ভেতর চলে গেল। প্রয়োজনীয় কাজে সেরে বের হয়ে হাত মুখ ধুয়ে বের হয়। টিস্যু বান্ডেলে দেখে খালি। নিজের ব্যাগ থেকে টিস্যু নিয়ে মুছে নেবে ভেবে বের হয় ওয়াশরুম পেরিয়ে। 2-3টা রুম পার হতেই কেউ ধাক্কা দিয়ে রুমের মধ্যে ঢুকিয়ে নিয়ে গেল পুনমকে। আচমকা টানে বেশ ভয় পেয়েছে পুনম। পিছন ফিরতে যাবে তার আগেই সে তার চোখে পট্টি বাঁধতে শুরু করল। চোখে অন্ধকার ছাড়া কিছু দেখল না পুনম। লোকটা ধরতেই ছটফট শুরু করে পুনম। চোখ দিয়ে অজস্র প্রাণী পড়াই ইতিমধ্যে শুরু হয়েছে। নিজেকে ছাড়াবার প্রচেষ্টা করে চলেছে। লোকটির বুঝি তার এই প্রচেষ্টা পছন্দ হল না, দূরে যাওয়ার চেয়ে আরও কাছে আসল। পুনমকে দেয়ালের সাথে মিশিয়ে গালে ঠোঁট ছোঁয়ায়। নিজের ঠোঁট দ্বারা শুষে নেয় পুনমের মুখের বিন্দু বিন্দু জলকণা। পুনম আরও ছটফট শুরু করে। শেষে চিৎকার করে ওঠে, তবে খালি ক্লাসে তার চিৎকারের প্রতিধ্বনি তার কানেই বাজে। পুনমের চিৎকারে লোকটা বুঝি রেগে গেল। সে হিজাব সরিয়ে কুটুস করে একটা কামড় বসাল পুনমের বিউটি বোনের উপর। ছেড়ে দিল পুনমের হাতে কিছু একটু গুজে দিয়ে চলে গেল। ফ্লোরে বসে পড়ল পুনম। চোখের বাঁধন খুলে হাঁটু মুড়ে ঝরঝরিয়ে কেঁদে দিল। স্বামীবিহীন অন্য কোনো পুরুষের ছোঁয়া যে মেয়েটা মানতে নারাজ। ঠিক কতক্ষণ এভাবে ছিল বলতে পারল না। মিহির ডাকে ধ্যান ভাঙল। মিহিটাকে ডেকে চলেছে। নিজেকে ঠিক করে চোখ মুছে সোজা হয়ে দাঁড়ায়। ঠিক তখনই হাতের মুঠোয় কিছু চোখে পড়ল। তা দেখতে নিলে মিহি আবার ডাকে। পুনম সেদিকে চলে যায়। কই ছিলি? এত ডাকলাম, সারা শব্দ নেই তোর? ছিলাম, ছোট উত্তরে শেষ করে পুনম। মিহি পুনমের দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, সত্যি করে বলতো, ওয়াশরুমে যেই আবার চন্দ্রভাইয়ের জন্য কাঁদতে বসে যাসনি তো? ঠোঁট কামড়ে মাথা নাড়ে পুনম। মিহিকে আর কিছু বলতে না দিয়ে চলে যায় ক্লাসে। ক্লাসের প্রবেশ করার কিছুক্ষণ পরে প্রিন্সিপাল স্যার প্রবেশ করেন, সাথে রিশান আরেকজন। তবে রিশানের সাথের জনকে দেখে পুনম সহ বাকিরা অবাক। পুনম অস্ফুট স্বরে বলল, শের অলি সাহেব? রিমি ও ঝিনুক একে অপরের দিকে তাকায়, ফের পুনমের দিকে তাকায়। যে প্রিন্সিপাল কি বলছে তার কোনো খেয়াল নেই, একদৃষ্টিতে চন্দ্রর দিকে তাকিয়ে আছে। চন্দ্র পুনম দিকে দেখল, আবার পুরো ক্লাসের দিকে এক নজর দেখে পুনমকে চোখ মেরে চুমু ছুঁড়ে মারল। থতমত খায় পুনম,
কটমট চোখে চন্দ্রকে শাসিয়ে পুরো ক্লাসের দিকে তাকিয়ে আবার চন্দ্রের দিকে চোখের ইশারায় শাসায় চন্দ্র ফের একই কাজ করলে। পুনম বিড়বিড় করে বলল, অসভ্য। পরেই কিছু মনে হতে হাতের সেই চিরকুট খুলল। সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, এই আমিটাকে এতটা হিংসাত্মক না বানালে হতো না। তোমার জন্য এখন নির্জীব পানির প্রতি হিংসা আসে। বিন্দু বিন্দু জলকণা আবদ্ধ ওই স্নিগ্ধ আদলখানা আমাকে এত টানে কেন জোহরা? চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব ৪৮। পুনম, ঝিনুক, রিমি একে অপরের দিকে তাকায়। তাদের বাসা থেকে আরও সামনের কয়েকটি বাসা থেকে সাজানো হচ্ছে মরিচবাতি দিয়ে। সুন্দর ডেকোরেশন করা হচ্ছে, শামিয়ানা টানিয়ে স্টেজ সাজানো হচ্ছে। কার বিয়ে এই পাড়ার? পুনমের প্রশ্নে রিমি ভ্রুকুচকে কাঁধ নাড়ায়। তিনজনের বেশি না ভেবে আগাতে থাকে। তাদের দুই বাড়ির সামনে আসতেই নিপা বেগমকে অপেক্ষারত রাখা গেল। তাদের দেখে এগিয়ে বলল, এসেছিস তোরা? আয়, ওই বাড়ি যাওয়া লাগবে না, আজ এই বাড়িতেই ঢোক। কেন আম্মু? রিমি ঝিনুক একসাথে প্রশ্ন করল। নিপা বেগম বিরক্ত হয়ে ঝাড়ি মেরে বলল, অনেক কাজ পড়ে আছে, আয় তো। ড্রয়িং রুমে ঢুকেই পুনম আরও অবাক। তাদের বাড়িতে চাঁদের হাট বসেছে। সকল আত্মীয় স্বজনের হাট বসেছে। হাতের চানাচুর মুখে দিতে দিতে মুক্তি বলল, ওই যে কনে এসে পড়েছে মামুনি। রেশমা বেগম এগিয়ে যায়। রিমি ঝিনুকে কানে কানে কিছু বললে তারা হাসি মুখে পুনমকে টেনে নিয়ে যায়। জোর করে তাকে গোসলে পাঠায়। গোসল শেষে বের হতেই পুনমকে টেনে ব্লাউজ পেটিকোট দিয়ে বলে, জুতো পরে আয়, আমাদের আবার রেডি হতে হবে। মানে কি? সারাদিন ভার্সিটি করে আমি ক্লান্ত, এখন ঘুমাবো। এখন কেন? আজ রাতেও তোমার ঘুম হয় কিনা দেখো। তোমার প্রাণসখা যে হাজির হয়েছে যে, তার বধূ ঘরে তুলিতে। লাজরাঙা হয় পুনম আদলখানি। ব্লাউজ পেটিকোট নিয়ে দৌড় দেয় ওয়াশরুমে। কাঁচা হলিদ রঙা শাড়ি, সবুজ ব্লাউজ, গাঁদা ফুলের গয়নায় পুনমে যেন রূপ খুলেছে। বড় বড় চোখে গাঢ় কাজল সহ হালকা ব্রাইডাল সাজে ভারী সুন্দর লাগছে। পুনমের মাথায় সবুজ নেটের দোপাট্টা দিতেই পুনম চোখ তুলে চাইল। পিন গাঁদতে গাঁদতে বলল, মাশাল্লাহ, আমার ভাবির রূপ খুলেছে। বিনুনি করে চাইলাম দিলি না, তবে খোকাতেও সুন্দর লাগছে। আপু, আজ চন্দ্রভাই গেল। আপু! পুনমের ডাকে রূপসা বলল, এই আমার বোনকে কেউ জ্বালাবি না, যত জ্বালানো চন্দ্রভাই জ্বালাবে। বলেই হা হা করে হেসে উঠল। ওর কথা শুনে সবাই হেসে উঠল। নিশা পাশ থেকে বলল, পুনম আপুর পরপরই রিমি আপু আর ঝিনুক আপু, তাড়াতাড়ি বিদেয় হয়ে আমার লাইনটা ক্লিয়ার করো। নিশার কান টেনে ধরে বলল, বিয়ে পাগলি, তোর বিয়ে এত তাড়াতাড়ি দিব না, কি করবি? পালিয়ে যাব। পাঁচ বোন হা হয়ে নিশার দিকে তাকিয়ে আছে। কত বড় সাহস এই মেয়ের, বলে কি পালিয়ে যাব? নিচে থেকে ডাক পড়ল। পুনমকে নিয়ে পাঁচ বোন নিচে নামে। বাড়ির উঠোনের এক কোণে ছোট্ট করে সাজানো হয়েছে, সেখানেই হলুদ হবে। পুনমকে বসানোর পরপরই চন্দ্রের আগমন ঘটে। হৈ হৈ করে উঠে সকলে। বক্সে গান ছাড়ে রূপসা, সাজানজি ঘাড় আয়, গানের তালে নিজেও নেচে ওঠে। লিমন এতক্ষণ চন্দ্রের সাথে ছিল, এখন রূপসার পাশে বসে তাকে শরবত খাওয়াতে খাওয়াতে জিজ্ঞাসা করে, খেয়েছিলে? আর কিছু বলে না। হাসি মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে যায়। দীর্ঘ শ্বাস ফেলে লিমন। আজ বউয়ের অভিমান না ভাঙলে তার শান্তি নেই। চন্দ্র এসে পুনমের পাশের পিঁড়িতে বসল। হলুদ নিয়ে বড়রা এখনও আসেনি। চন্দ্র আশেপাশে তাকিয়ে পুনমের কানের ইচ্ছাকৃত নিজের নিঃশ্বাস ছাড়ে ঘন ঘন। শিউরে আছে পুনম। ঢোক গিলে সরতে নিলে চন্দ্র শাড়ির তলায় খামচে ধরল পুনমের উন্মুক্ত কোমরখানা। নখের চাপ বসিয়ে বলল, বলেছিলাম না, যেদিন আসব 1 ইঞ্চিও দূরে সরতে দিব না। চন্দ্রের দিকে তাকায় পুনম। ফাজিল হাসে চন্দ্র। ফিসফিসিয়ে বলে, লুকিং ড্যাম হ। আর বলতে দেয় না পুনম। নজর এদিক ওদিকে দিয়ে ফিসফিসিয়ে বলল, অসভ্য লোক। সভ্য বিবি, জোহরা, আই কান্ট। বলেই পুনমের হাতে চুমু খায়। তৎক্ষণাৎ পুনম হাত সরিয়ে নেয়। চন্দ্র আরও কিছু বলতে যাবে, দেখে আনিস সাহেব, পারভেজ সাহেব, মিরাজ সাহেব ও কামরুল সাহেব সহ সবাই আসছে। চন্দ্র ভদ্র ছেলের মতো সোজা হয়ে বসে পড়ল। মিনিটের মধ্যে রং বদলানো দেখে পুনম বিড়বিড় করে বলল, অসভ্য গিরগিটি। হলুদ শুরু হয় বিকেলের খা খা রোদে। হলুদ হচ্ছে বেশ আশ্চর্য হল বেপরোয়া চন্দ্রকে তা বোঝাবে কে? এই পাড়ার সকলে এসেছে। শিলার শাশুড়ি এসে নাকমুখ কুচকে বসে আছে। এই মহিলা কোনো কিছু খাচ্ছেও না, পাছে যদি আবার ডায়রিয়া হয়। আরেকজন নাকমুখ কুচকে বসে আছে, সেই হচ্ছে ইহানের মা ফাতেমা আক্তার। এই মহিলা এখানে এসে মুক্তিকে শাড়ি পরা অবস্থায় দেখে পছন্দ করে ফেলেছে। এখন এই মেয়েই পছন্দ হওয়ায় নাকমুখ কুচকে বসে আছে।
আনিস, রেশমা, চদনি ও কামরুল সাহেব চন্দ্র ও পুনমকে হলুদ ছুঁয়ে দিল প্রথমে। পুনমকে হলুদ ছুঁয়ে দিতেই কান্নায় ভেঙে পড়ল পুনম। আনিস সাহেব ঠোঁট কামড়ে কেঁদে দিলেন। যতই বাড়ির সামনে বাড়ি হোক, আগের মতো মেয়েটার বাসায় টুকটুক পায়ে হেঁটে বেড়াবে না, সকাল সকাল তার হাতের চায়ের আবদার করতে বসতে পারবে না। রেশমা বেগম শব্দ করে কেঁদে দেয়। চন্দ্র ক্রন্দনরত জোহরার দিকে তাকায়, কিছু বলে না, তাকে কাঁদতে দেয়। কামরুল সাহেব আনিসকে ও চদনি বেগম রেশমাকে সামলায়। এরপর আসে পারভেজ ও সিতারা খানম, নিপা বেগম ও মিরাজ। পারভেজ সাহেব আজ বেশ খুশি। ফাইনালি তার মেয়ে তার বাড়িতে একবারের জন্য আসছে। এই খুশিতে সে আজ 2টা রসগোল্লা বেশি খাবে। একে একে বাড়ির মুরব্বীদের হলুদ দেয়া শেষ হতেই ছোটদের পালা পড়ল। চন্দ্রকে লিমন, ইহান, শিহাব, রিশান মিলে ধরেছে। খাবলা দিয়ে চন্দ্রের মুখ হলুদে জর্জরিত করেছে। হাতে গায়ে কোনো অংশে বাকি নেই। এই চন্দ্র, গেঞ্জি খুল, লুঙ্গি তোল। রিশান বলার সাথে সাথেই চন্দ্র দৌলানি দিল। এদিকে পুনমকে নেওয়া হলো হলুদ গোসলে। বাদ মাগরিব বিয়ে হবে, এখন গোসল না করালে পরে দেরি হয়ে যাবে। ধান দুর্বা আঁচলে হলুদ তেল আঁচলে নিয়ে সেখান দিয়ে পানি ঢালা হলো। পুনমের গায়ে আরও হলুদ দেয়া হলো। পাড়ার কিছু ভাবিদেরকে নিয়ে পুনমকে গোসলে পাঠানো হলো। গোসল শেষে একটা শাড়ি পরে বের হলো পুনম। এই 2বার গোসলে মাথাটা কেমন ধরেছে। একটু ঘুমাতে পারলে ভালো হতো ভেবে যেই না শুতে নিবে, তখনই হুড়মুড় করে ঢুকল জনগোষ্ঠী। রূপসা পেট সামলে বসতে বসতে বলল, এখন ঘুমানো চলবে না, মাগরিবের নামাজ শেষেই বিয়ে, আছর হয়ে গেছে। আপু, ওনাকে বলো কালকে বিয়ে করতে, আমি ঘুমাই এখন, অনেক ঘুম পেয়েছে। সবাই হেসে দিল। মুক্তি বলল, আমার ভাইটা যেই বিয়ে পাগল, পারলে এখনই উঠিয়ে নিয়ে যায়। কি পাগল করেছ ভাবি? লজ্জা পেল পুনম। আমতা আমতা করে বলল, আমি তো তোমাদের ছোট বোন না, এমন করো কেন? ওরে, আমাদের পূর্ণা লজ্জা পেয়েছে। এর মধ্যে খাবার নিয়ে ঢোকে সিতারা খানম ও রেশমা বেগম। পুনমের মাথায় হাত বোলায় তারা। রেশমা বেগম অশ্রুসিক্ত চোখে পুনমের মুখের সামনে ভাতের লোকমা ধরে। পুনম মুখে নিয়ে কেঁদে দেয়। এই মেয়ে, হুস, কাঁদে না। এই তো এই বাড়ি আর ওই বাড়ি, রাত পোহালে সবাইকে দেখতে পাবে। দেখি দেখি, আমার মেয়ের নাকে চন্দ্রের নামে নাকফুল পরালে কেমন লাগে? নাকে নাকফুল, হাতে চুড়ি, স্বর্ণের চিকন চুড়ি পরায় সিতারা খানম। মেঝমের বিয়ে হচ্ছে দেখে তাকেই খাওয়াচ্ছ, আর আমরা যে সেই সকালে খেয়েছি, একবারও তো সাধলে না। নিশার কান টানে সিতারা খানম। ওরে পাকা বুড়ি, আয় তোরেও খাওয়াই। এবার সব বোনেরা একজোটে বলো, আর আমরা? হেসে ফেল সিতারা খানম আর রেশমা বেগম। 2জন মিলে বোনদের খাওয়াতে লাগল। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র, লেখিকা সাদিয়া আক্তার। দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব ৪৯। টকটকে লাল রঙা শাড়ি গায়ে, সোনার গয়না, হালকা ব্রাইডাল সাজে পুনমের রূপ খুলেছে যেন। মুক্তি, রূপসা চোখের কোণ থেকে কাজল নিয়ে পুনমের কানের পাশে লাগিয়ে দিল। মাশাল্লাহ, পুনম তোকে অনেক সুন্দর লাগছে, আমার ভাইটা না বেহুশ হয়ে যায়। মুক্তির কথায় ঝিনুক ফোড়ন কেটে বলল, আপু, পুনমের ব্যাপারে চন্দ্রভাই হুঁশেছিল কবে? আপু, চন্দ্রভাইয়ের ভালোবাসা মেহেদিতেও ফুটে উঠেছে, দেখছো না? এই টুকু সময়ের মধ্যেও কি গাঢ় হয়েছে। রিমির কথায় হাসির রেশ বাড়ল। কোনো প্রকার মেহেদি কোণে আনেনি, চন্দ্র হাতে বাটা মেহেদি দিবে তার বউকে, তাই। আঙুনের মাথায় মেহেদি দিয়ে এক হাতের তালুর ওপরে নিচে ছোট্ট করে একটা বৃত্ত এঁকে দেয়া হয়েছে, সাথে আরেক হাতের উপরিভাগে চাঁদ এঁকে তাতে ছোট্ট করে P+C এঁকে দিয়েছে। পুনম হাতের দিকে তাকায়। হাত জোড়া মেহেদি রাঙায় ফুটে উঠেছে, লাল টকটকে হয়েছে রংটা। এই গাছের মেহেদিগুলো চন্দ্রের নিজের লাগানো। 3 বছর আগে কোনো এক কারণে সে লাগিয়েছিল, তবে কেন লাগিয়েছে কাউকে বলেনি। এমনকি ওই গাছের মেহেদি কাউকে ছুঁতেও দেয়নি। চন্দ্র এখান থেকে যাওয়ার পরেও কারো ওই গাছের মেহেদি ধরা নিষিদ্ধ ছিল। আজ যখন মেহেদির কথা উঠল, তখন চন্দ্র নিজের গাছের মেহেদি দিতেই সবাই বুঝল চন্দ্র এই গাছ পুনমের জন্যেই লাগিয়েছে। এর মধ্যে খবর আসে বর এসেছে। রিমি, ঝিনুক, মুক্তি, রূপসা পুনমকে রেখে গেটের কাছে গেলেই দেখতে পায় নিশা, পূর্ব, পরশ, রায়ান নাকমুখ কুচকে দাঁড়িয়ে আছে। কিরে, কি হয়েছে? শুনলাম বর এসেছে, কই? রূপসার কথায় নিশা নাকমুখ কুচকে বলল, বর আসেনি, বর যাত্রী এসেছে। ওই একই না মুক্তি আপু, চন্দ্রভাই আসেনি, শুধু বরযাত্রী এসেছে।
সব ভাই বোনেরা হাঁ হয়ে বড়দের দিকে তাকিয়ে সিতারা খানমকে জিজ্ঞাসা করল রূপসা, আম্মু, চন্দ্র ভাই কই? চন্দ্র তো আজ বাসায় যায়নি, হলুদের পর এখানেই ছিল। হাঁ হয়ে সকলে একে অপরের দিকে তাকায়। মিরাজ সাহেব দুঃখী স্বরে বলল, এবার গেটটা ছাড়েন আম্মাজানেরা, সারাদিন অনেক কাজ গেছে, আমি ক্লান্ত। মায়া হয় মেয়েদের, তারা গেট ছেড়ে দেয়। হন করে ভেতরে ঢুকতেই দেখে বরের স্টেজে অলরেডি লিমন, রিশান, শিহা, বিহান বসে আছে চন্দ্রের সাথে। রূপসা আঙুল উঁচু করে লিমনের দিকে কটমট স্বরে বলল, তোমরা এখানে কি করছো? নিজেদের মধ্যে হাসাহাসি করতে ব্যস্ত ছিল তারা। রূপসার কথা শুনে লিমন অবাক স্বরে বলল, কি বলছো? রূপ, এখানে না তো কোথায় থাকবো? বর ছাড়া কি বিয়ে হয়? ওরে গাধা, বলছি গেট দিয়ে আসুনি কেন? গেট দিয়েই তো আসলাম। লিমনের কথায় ভ্রুকুচে রূপসা বলল, কখন? সেই 2টার দিকে। ফোঁস করে শ্বাস ছাড়ল। চন্দ্রের দিকে তাকিয়ে রূপসা বলল, ভাইয়া, আমাদের গেটের টাকা বাতিলের দায়ে আজ রাতে তোমাকে রূপসা সহ সকল বোনেদের আদালতে, আজ রাতে পুনমবিহীন থাকবা। রূপসার কথা শুনে বড় বড় চোখে তাকায় চন্দ্র। বলে কি, এরা পাগল হলো নাকি? তার কত সাধের বউ এবার, মিলে 2-2বার বিয়ে করা বউয়ের কাছ থেকে দূরে থাকবে? ফুঁসে উঠে বলল, তুই বললেই হলো। হ্যাঁ, আমরা বললেই হলো। চন্দ্র এবার লিমন আর রিশানের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি তো গেটের জন্য 10,000 টাকা লিমন আর রিশান ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি। চন্দ্রের কথা শুনে বাজ পড়ে লিমন ও রিশানের মাথায়। চন্দ্র কখন তাদের টাকা দিল? ঝিনুক রূপসা কটমট চোখে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, বিয়েটা মিটতে দাও, আজ তোমাদের খবর আছে। চলে যায় তারা। লিমন কদো চোখে চন্দ্রের দিকে তাকিয়ে বলল, এমন করতে পারলে ভাইয়া? ক্যান্সেল, সব ক্যান্সেল। আমি এই বিয়েতে নাই, আমার পকেটে কানা করিও নাই, ওদের 10,000 দিব কেমনে? শিহাব রিশানের ভুল ঠিক করে বলল, আরে তোর ভাগে 5,000, লিমন ভাইয়ের ভাগে 5,000। দাঁতে দাঁত চেপে রিশান শিহাবকে বলল, তুই হুদ্দা আমার 1 মিনিটের বড়, দেইখা। পা এগিয়ে দেয় শিহাব। আমি তোর বড় ভাই, এখন পা ধর, ধইরা মাপ চা। মনে রাখবি, মুরব্বিগো বদদোয়া ফলে। রিশান ঠাস করে লাথি মারল শিহাবের পায়ে। শিহাব বাঁকা হেসে বলল, জানিস চন্দ্র, রিশান না পুনমের লগে? শিহাবের মুখ চেপে ধরে রিশান চন্দ্রের দিকে হাসকা হেসে বলল, কিছু না ভাই, কিছু না। ওই দেখ, কাজী এসেছে পড়েছে। কাজী আসতেই যে যার মতো চুপ করে বসল। রিশান, শিহাব, লিমন খুঁজে খুঁজে সেই দিনের কাজী সাহেবকে ধরে এনেছে। কাজী সাহেব নামধাম যা লিখা লাগে লিখে খুতবা পড়ল। চন্দ্রের থেকে এবার 5 জন নিয়ে যায় পুনমের কাছে। পুনমকে আপাতত বাসায় রাখা হয়েছে। যেই মহিলাদের দেখার ইচ্ছা তারা ভিতরে যেয়ে দেখে আসছে। কাজী সাহেব আবারও খুতবা পড়ে বলল, পিতা কামরুল আলী, মাতা চাঁদনী বেগম, সাভার হেমায়েতপুরের আলমনগর নিবাসী শারহান আলী চন্দ্রের সাথে 10 লক্ষ টাকা দেনমোহরের বিবাহে আপনি রাজি, বলুন। আলহামদুলিল্লাহ, কবুল। কাজীর কথা শেষ হতেই হাঁসফাঁস করে ওঠে পুনম। 3 বছর আগেও কথাটা বলল, আজ এই কথাটা তার নিকট ভারী ঠেকছে। মনে হচ্ছে তার 2 কাঁধে কেউ 2 মণ ওজনের কিছু চাপিয়ে দিয়েছে। কণ্ঠনালী ভেদ করে কথা বের হল না। কাজী আবারও বলল, রাজি থাকলে বলুন। আলহামদুলিল্লাহ, কবুল। আনিস সাহেব ও পারভেজ সাহেব মেয়েকে 2 পাশ থেকে জড়িয়ে ধরল। 2 জন মাথায় হাত বুলিয়ে দিতেই পুনম আলহামদুলিল্লাহ উচ্চারণ করল, পরপর 3 বার। সবাই শুকরিয়া আলহামদুলিল্লাহ বলে চলে যায়। এবার চন্দ্রের থেকে এজাহার চাইতে চন্দ্র গড়গড় করে 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলে ফেলল। সাথে সকলেই শুকরিয়া আদায় করল। নবদম্পতির জন্য মোনাজাত ধরা হলো। মোনাজাত শেষে সকলকে খুরমা ও মিষ্টি দেয়া হলো। মিষ্টি মুখে দিতে দিতে কাজী সাহেব চন্দ্রকে জিজ্ঞাসা করল, তা বাবাজি, তোমার বিয়া সবসময়ই এমন অসময়ই হয় ক্যা? কারণে আপনি সময়ে ফ্রি থাকেন না, এই জন্য। চন্দ্রের উত্তরে ভেবাচাক্কা খেয়ে গেল কাজী সাহেবের। যাক, বাদ মগরিব বিয়ের কথা থাকলেও সব ঝামেলা মিটতে মিটতে 8টা বেজে যায়। এখন খাওয়া দাওয়ার কাজে লেগে পড়েছে। চন্দ্রের সামনে আস্ত খাসির সাগরানা রাখতেই লিমন আর ঋষাব যখনই হাত বাড়াবে, কপ করে তাদের হাত ধরল কেউ। 2 জন নিজের 2 পাশে তাকিয়ে দেখে রূপসা আর ঝিনুক। তারা ভাবলেশীনভাবে বলল, সার্ভ করার লোকজন কম পড়েছে, ওইখানে চলো তো, সার্ভ করবে সবাইকে। চন্দ্র, ইহান, শিহাব সাথে করো 2 জন তো খাওয়া শুরু করে দিয়েছে। ওদের দিকে এক পলক দেখে বলল, কেন, মামু তো এক্সট্রা লোক এনেছে? বিদায় করে দিয়েছি। 1 জন লোকের 5,000 করে, 2 জনের 10,000, তাই তাদের মধ্যে 2 জনকে বিদায় করে দিয়েছি। 2 জনের বুঝতে বাকি থাকে না যে ওই 10,000 টাকা এরা তাদের কাজ করিয়ে উঠাবে। ঢোক গিলল লিমন। সে একজন ম্যাজিস্ট্রেট, এই কাজ করলে সম্মান থাকবে? আবার এদিক বউয়ের কথা মতো কাজ না করে কল্লা থাকবে না। তো এখন কুড়ালের কাছে পা নিজে নিয়ে যাওয়া আর পায়ে কুড়াল মারা, 2টার একটাই হবে শিওর। রিশান মেকি হেসে বলল, একটু কনসিডার করা যায়। তো 30,000 টাকা দাও। আতকে উঠে রিশান চিলিয়ে বলল, পকেটে 30 পয়সা নাই, ও এসে 30,000 টাকা নিতে? এই, তুই 30,000 বানান কত? আমি যদি 30,000 বানান করে দেখাই, তাহলে এই মুহূর্তে থেকে তোমার লগে আমার ব্রেকআপ। ভোতামুখে বসে রইল রিশান। ঠিক তখনই নয়ন বক্সে গান ছাড়ল, দুলহে কে সালিও
ओ हरे दुपट्टे वालियो जूते दे दो पैसे ले लो दुल्हन के देवर तुम दिखलाओ ना यूते बार पैसे दे दो जूते ले लो চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র লেখিকা সাদিয়া আক্তার দ্বিতীয় পরিচ্ছেদ পর্ব ৫০ সময় কার কখন কিভাবে যায় কেউ বলতে পারে না। কাল যে রাজরানী ছিল আজ সে ঝলমলে বাড়ির দিকে কাজ করতে করতে তাকায় মহিলাটি। বাড়ির পিছনে আঙ্গিনায় দুইজন মহিলা এঁঠো থালাবাসন পরিষ্কার করছে। বিরস বদনে লিমন রিশান এঁটো থালা রাখতে এসে ঘোমটা দেয়া মহিলার দিকে ভ্রু কুচকে তাকায়। রিশান মহিলাটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, উনি এভাবে এত বড় ঘোমটা দিয়ে কাজ করছে কিভাবে? আরেকটি মহিলা কিছু বলতে যাবে তখনই পিছন থেকে পারভেজ সিতারা একসাথে আসল। রিশান, বাবা, লিমন, চলো, বিদায় সময় হয়ে গেছে, চন্দ্র তো মাথা খেয়ে ফেলছে। তারা তড়িঘড়ি করে চলে গেল। তারা যেতেই কাজ করা মহিলাটি মুখ কুচকে বলল, এমন ঠং দেখাও কেন? হ্যাঁ, ওই মাইসেগো দেখা ঘোমটা দিলা কেন? মুখ উঠিয়ে দিয়ে মহিলাটির দিকে তাকায় রোজিনা বেগম। হাসি মুখে চোখের জল ফেলতে ফেলতে বলল, অনেক সময় নিজের চেহারা লুকানো অন্যার জন্য ভালো হয়। রোজিনা তাকায় পারভেজ সাহেবের দিকে। রূপসা বাপের পাশে দাঁড়িয়ে, আরেক পাশে সিতারা বেগম দাঁড়িয়ে আসে। নিশা তাদের সামনে দাঁড়াতেই সিতারা বেগম তার মাথায় হাত বুলিয়ে কিছু বলল। হাসে রোজিনা। এই মুহূর্তগুলো তার হওয়া উচিত ছিল। আজ এই জায়গায় সে থাকব। শুধুমাত্র তার ভুলের কারণে আজ তার এই দশা। ছেলে মেয়ে ও পারভেজ সাহেব দেখেই সে বুঝতে পেরেছে তাদের জীবনে এই বেইমান রমণী কোথাও নেই। যতই বাড়ির কাছে বিদায় হোক, মেয়ে বিদায়টা মেয়ের পরিবারের জন্য একটা কঠিন সময়। চাইলেই সেই আগের মতো নিজের বাড়িতে ঘুরঘুর করতে পারবে না। চাইলেই আনিস সাহেব পরশ এক একটা আবদার করতে পারবে না। আনিস সাহেবের বুকে মুখ গুজে কেঁদে চলেছে পুনম। পারভেজ সাহেব মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার আজ অনেক আনন্দের দিন। ফাইনালি তার মেয়েটা তার বাসায় পার্মানেন্ট আসছে। এখন আর রাতে আনিসকে জ্বালিয়ে মেয়েকে দেখা লাগবে না, তার খবর নেয়া লাগবে না। শীতল চোখে নববধূর দিকে তাকিয়ে আছে চন্দ্র। সকলের সামনেও বেহায়ার মতো ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। শিহাব এবার বিরক্ত হয়ে চন্দ্রের চোখের সামনে হাত রেখে বলল, এবার একটু চোখটা নামা ভাই, নজর লাইগে যাইব তো। বেহায়া চন্দ্রের কি তার খেয়াল আছে? সে তার মতোই তাকিয়ে আছে। তবে শিহাবের কথার মাঝে যে এই কষ্টের সময়ও সকলের মুখে হাসি ফুটল তার বেখবর চন্দ্র টের পেল না। সে তো তার জোহরার লজ্জায় রাঙা আদল দেখতে ব্যস্ত। রোডের এপার আর ওপারে বাড়ি, তাই আর গাড়ির প্রয়োজন পড়েনি। রাস্তা পার করিয়েই আনিস সাহেব নিজের বাড়িতে ফিরলেন। পরশ আপির হাত ধরে আছে। সে আজ এই বাড়িতেই থাকবে। প্রায় ৩ বছর পর আলিভিলায় পা দিল পুনম। সেই যে রাতে চন্দ্রের হাত ধরে এই বাড়ি থেকে গিয়েছিল, আজ ৩ বছর পর এই বাড়িতে পা দিল পুনম। চোখ তুলে চারিদিকে তাকায়। ড্রয়িং রুমের রং চেঞ্জ হয়েছে, ডাইনিং টেবিলটার জায়গায় আরও বড় টেবিল এসেছে, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। চৌকাঠে দাঁড়িয়ে এলোমেলো ভাবনায় বিভোর পুনম। চাঁদনি বেগম পুনমকে মুখের সামনে শরবতে গ্লাস ধরতে তার ধ্যান ভাঙে। পুনমকে মিষ্টি খাইয়ে পানি খাইয়ে ঘরে তুলে চাঁদনি বেগম কপালে চুমু দিয়ে বলল, আমার মা ঘরে এসেছে, ঘরটা এবার পরিপূর্ণ। পুনমকে সোফায় বসায় পাড়া প্রতিবেশী। এখনও অনেকেই আছে। সকলে পুনমকে দেখে কথা টথা বলে চলে গেল। শিলার শাশুড়িরা চলে যাবে এখন। তাদের জন্য আনিস সাহেব আলাদা খাবার দিয়ে দিয়েছে, সেই জন্য শিলার শাশুড়ি বেশ প্রসন্ন। শিলা, রমিজ, রিশান, শিহাবরা আজ থেকে গেল কামরুল সাহেবের কথায়। বেলাকে হাজার বলেও আনতে পারেনি। মেয়েটা এখানে আসে হৈহুল্লোর থেকে দূরে থাকেন। পুনমকে ঘরে নিয়ে যাবে রূপসা। তার সাথে সাথে মুক্তিও উঠতে গেলে রূপসার চাচি শাশুড়ি বলল, থামো মৌমা, আমার কথা আছে সবার সাথে। রূপসা থেমে গেল। প্রায় ১.৫ বছর রূপসার চাচি শাশুড়ি তার সাথে এমন মিষ্টি স্বরে কথা বলল। সবার দিকে তাকিয়ে ফাতেমা আক্তার বলল, আপনাদের মেয়ের জন্য বছরখানেক আগেই আমরা একটা বিয়ের প্রস্তাব এনেছিলাম, সেটা আপনারা জানেন। সেই প্রস্তাবটা মুক্তি না করে দিয়েছে। তবে আমি আজ আবারও আপনাদের সামনে প্রস্তাব রাখলাম, আমার ইহানের জন্য আপনাদের মেয়ে মুক্তিকে চাই।
সকলে চমকে তাকালো। গতবার ফিরিয়ে দেওয়ায় বেশ হম্বতম্ব দেখিয়ে চলে গিয়েছিলেন ফাতেমা আক্তার, এই বিয়েতেও তাকে আনতে 4 জনের বেশ কাঠখড় পোড়ানো লেগেছে। এখন সেই মেয়েকেই নিজের ছেলের জন্য চান তিনি। চাঁদনি বেগম মুক্তির দিকে তাকায়। প্রত্যেকে বারের মতো রাগ নেই চেহারায়, আছে একরাশ লাজুকতা। তিনি কিছু বলার আগেই রূপসা গম্ভীর স্বরে বলল, কখনো না, আপনাদের এই প্রস্তাব আমরা সসম্মানে ফিরিয়ে দিলাম। বোমা? রূপসা? লিমন ও ফাতেমা আক্তার একসাথে বলল। রূপসা লিমনের দিকে তাকিয়ে বলল, না লিমন, আমি চাই না আমার বান্ধবীসম বোনের বিয়ে তোমাদের ফ্যামিলিতে হোক। চমকে উঠল সকলে, তবে এর মধ্যে ইহান ও তার বাবা এবার একটু খুশিই হল। রূপসা আবার বলল, তার সোনায় বাঁধানো ছেলেকে আমার বোন নিষেধ করায় যদি বেয়াদব বেহপ্প হয়ে যায়, সেই মেয়েকে এখন তার ছেলের জন্য চায়, সে কিভাবে? ফাতেমা আক্তার কিছু বলল না, মাথা নিচু করল। রূপসা আজ আর কাউকে তোয়াক্কা করল না, সে বলতেই থাকল, মনে আছে লিমন, সেই কথার জবাব দেয়া বিয়ের 3 বছরে? সেই প্রথম তোমার হাতের থাপ্পড় খেয়েছিলাম। রূপসার কথা শুনে তার পরিবারের সবাই আরও একবার চমকে ওঠে। পারভেজ সাহেব দ্রুত উঠে মেয়ের কাছে যায়। রিশান, শিহাব, চন্দ্র তারাও রেগে যায়। মাথা নিচু করে ফেলে লিমন। রূপসা আবারও বলল, তোমার ভাই লিমন আর আমাদের ভাই, ওই যে 3 জনকে দেখছ, এরা শুধু ভাই না, আমাদের বোনদের কাছে আরও অনেক কিছু। সেই ভাই শুধুমাত্র ইহান ভাইয়ের জন্য দূরে সরে গেল। সেই মামুকে পুনম চন্দ্র ভাইয়ের কথা জানালো। কাইফির বাবা মাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য তারা দিল। সেই রাগে যদি মুক্তি বিয়ের প্রস্তাবটা ফিরিয়েও দেয়, তাহলে তার ভুলটা কোথায় একটু বলতে পারো লিমন? বড় করে দম নেয় রূপসা। অনেক কথা জমা থাকলেও বলার মতো শক্তি নেই। সারাদিন হইচই করলেও এখন শরীর নেতিয়ে আসছে। রূপসাকে পানি দিল সিতারা খানম। পারভেজ সাহেব তার মাথাটা বুকে চেপে ধরল। থমথমে পরিবেশ, কেউ কিছু বলছে না। ফাতেমা আক্তারকেও কিছু বলতে পারছে না মেয়ের শ্বশুরবাড়ি। পারভেজ সাহেব রূপসার মাথাটা উঁচু করে রূপসার কপালে চুমু খায়। একটা কথা মনে রাখবে বাবা, এখনও বেঁচে আছে তোমার। আমার মেয়েরা আমার কাছে এক একটা মূল্যবান ফুলের সমান, তাদের আদরে যত্নে বড় করেছি আমি। পুনম রূপসার বুকে ঝাঁপিয়ে পড়ে, ফোপাতে ফোপাতে বলল, সব আমার জন্য হয়েছে আপু, আই এম সরি আপু। রূপসা পুনমের মাথা তুলে পুনমের কপালে চুমু খেয়ে বলল, তোদের জন্য কিছুই হয়নি। আসলে এটা আমাদের মানুষের মেন্টালিটি, বিশেষ করে ছেলেদের মায়ের। প্রত্যেক মায়ের কাছে তাদের ছেলে হীরা, তারা কষ্ট করে লালন করেছে। তবে তারা এটা ভুলে যায় যে একজন মেয়ের বাবা মায়ের কাছেও তার মেয়ে নিশ্চয়ই হীরা, তারাও তাকে কষ্ট করে মানুষ করে। থামে রূপসা, আবার বলল, ইহান ভাই, আমি জানি আপনি মুক্তিকে অনেক ভালোবাসেন, তবে আমি বলবো এখন আপনার জীবনে এগিয়ে যাওয়াই ভালো, কারণ ওই ফ্যামিলিতে আমার বোন আমি দিব না, আর আমি থাকি কিনা তার নাই নিশ্চয়তা। রূপসার কথায় সবাই আবারও চমকে উঠল। লিমন অস্ফুট স্বরে বলল, রূপসা, গল্পটি কেমন লাগলো? আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্টে লিখুন। আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।